ডব্লিউবি ই পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই ভিডিওটিতে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ভিত্তিক পরীক্ষার ইতিহাস বিষয়টির চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তা সম্পূর্ণ আলোচনা করব। তোমরা বই এবং খাতা পেন সঙ্গে নিয়ে মিলিয়ে নেবে তোমাদের এখনও কি কি প্রশ্ন তৈরি করা বাকি রয়েছে। চলো দেখো, চতুর্থ অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে। দশানন কাকে বলা হয়? রাবণকে। সংস্কৃত মাতঃ বা মাতৃ কিংবা বাংলায় মা শব্দটি লাতিন ভাষায় কি বলা হয়? মাতের। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের মানুষেরা কোথায় থাকত? মধ্য এশিয়ার তৃণভূমি অঞ্চলে। এরা সাধারণত ছিল যাযাবর শ্রেণীর মানুষ। এরপর তোমরা অবশ্যই তৈরি করবে ঋগ্বেদ এবং জেন্দ আবেস্তার মধ্যে কোন কোন মিল বা অমিল রয়েছে। এরপর তৈরি করবে বৈদিক সভ্যতা কাকে বলা হয়? বেদ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? বিদ শব্দ থেকে। এরপর তৈরি করবে বিদ শব্দের অর্থ কি? জ্ঞান। বৈদিক সাহিত্য কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। সংহিতা কয় প্রকার ও কি কি? সবথেকে পুরনো বৈদিক সংহিতা কোনটি? ঋগ্বেদ। তোমাদের প্রশ্ন আসতে পারে পরবর্তী বৈদিক সাহিত্য কাদের বলা হয়? আসলে ঋগ্বেদ হলো আদি বৈদিক সাহিত্য এবং পরবর্তী সাম, যজু এবং অথর্ব হলো পরবর্তী বৈদিক সাহিত্য। প্রশ্ন আসতে পারে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কোনটি? ঋগ্বেদ। তোমরা 48 নম্বরের যে মনে রেখো ছকটি রয়েছে সেটা অবশ্যই ভালো করে পড়ে রাখবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে সংহিতা শব্দটির অর্থ কি? সংকলন করা। যজুর্বেদের মধ্যে কোন বিষয় সংকলন রয়েছে? কিংবা অথর্ববেদে কিসের সংকলন রয়েছে? জাদুমন্ত্রের। যারা আরণ্যকগুলি লিখতেন তারা কোথায় থাকত? কিংবা উপনিষদের মধ্যে কোন বিষয় রয়েছে? বেদাঙ্গ কি? বেদাঙ্গ কয়টি? আমাদের প্রশ্ন আসতে পারে বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়েছিল? আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দের মধ্যে। আদি বৈদিক যুগ কোন সময়কে বলা হয়? খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দকে। তোমাদের প্রশ্ন আসতে পারে ঋগ্বেদে হিমবৎ বলতে কাকে বোঝানো হয়েছে? হিমালয়কে। এছাড়াও আসতে পারে ঋগ্বেদের মধ্যে কাশ্মীরের কোন শৃঙ্গের উল্লেখ পাওয়া যায়? মুজবন্ত। বিন্ধ্য পর্বতের উল্লেখ কোন বেদে পাওয়া যায় না? ঋগ্বেদে। ঋগ্বেদে কোন নদীর উল্লেখ থাকলেও বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই? সরস্বতী নদীর। তোমরা তৈরি করে রাখবে সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলা হয়? মহাকাব্য কি? বৈদিক যুগে কোন কোন ধাতুর ব্যবহার করা হতো? তামা ও ব্রোঞ্জের। তোমাদের জেনে রাখা ভালো এই বৈদিক যুগে লোহার ব্যবহার প্রথম দিকে শুরু হয়নি। বৈদিক যুগে কোন প্রাণী ছিল অন্যতম পালিত পশু? ঘোড়া। চিত্রিত ধূসর মাটির পাত্র কাকে বলা হয়? কিংবা প্রশ্ন আসতে পারে হরিয়ানার কোথায় চিত্রিত ধূসর মাটির পাত্র প্রচুর পরিমাণে পাওয়া গেছে? তোমরা 10 রাজার যুদ্ধ কাকে বলে সেটি সংক্ষেপে পড়ে রাখবে। বৈদিক যুগে লুট হতো সবথেকে বেশি কি? গবাদি পশু এবং ঘোড়া। রাজা শব্দের আক্ষরিক অর্থ কি? নেতা। বিশপতি কি? বিশ শব্দের অর্থ হলো গোষ্ঠী, অর্থাৎ রাজাকে এখানে গোষ্ঠীর প্রধান বলা হয়েছে। তেমনভাবেই গোপতি হলো গবাদি পশুর প্রভু। তোমাদের প্রশ্ন আসতে পারে বিদত কাকে বলে? বিদত হলো এক ধরনের প্রতিষ্ঠান যেখানে যুদ্ধের কথা আলোচনা হতো, যুদ্ধে লুট করা সম্পদের ভাগ বাটোয়ারা হতো। মহীপতি শব্দের অর্থ কি তোমাদের আসতে পারে? মহীপতি শব্দের অর্থ হলো পৃথিবীর রাজা। নৃপতি শব্দটির অর্থ হলো মানুষের রক্ষাকারী। এখানে নৃ শব্দের অর্থ হলো নর বা মানুষ। রত্নিন কাদের বলা হয়? শাসনের কাজে যারা রাজাদের সাহায্য করে। এই প্রশ্নটাই ঘুরিয়ে আসে কার কাছ থেকে পরবর্তীকালে মন্ত্রীর ধারণা সৃষ্টি হয়েছে? রত্নিনের কাছ থেকে। আদি বৈদিক সমাজে কী ছিল প্রধান সম্পদ? গবাদি পশু। প্রশ্ন আসতে পারে
আদি বৈদিক সমাজে উৎপন্ন শস্যের মধ্যে কী ছিল প্রধান? যব। আদি বৈদিক সমাজে টানা ও পোড়েন কি দুই ধরনের সুতো, যেগুলি কাপড় বোনায় ব্যবহার করা হতো। তোমাদের প্রশ্ন আসতে পারে দোয়াব কি? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। আদি বৈদিক সমাজে লাঙ্গলের ফলা কি দিয়ে তৈরি করা হতো? সাধারণত কাঠ বা তামা দিয়ে। সমাজের সবথেকে ছোট অংশ কি? পরিবার। বৈদিক যুগে সমাজ ছিল কি তান্ত্রিক? কোন প্রাচীন সভ্যতা মাতৃতান্ত্রিক ছিল? হরপ্পা সভ্যতা। এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসতে পারে চতুর্বর্ণ প্রথা বা বর্ণাশ্রম প্রথা কি? অনেকেই চতুর্বর্ণ প্রথা, চতুরাশ্রম এবং চতুর্জাম তোমরা গুলিয়ে ফেলো। আসলে চতুর্বর্ণ প্রথা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। চতুরাশ্রম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এবং চতুর্জাম এটি জৈন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। তোমরা চতুর্বর্ণ প্রথার পাশাপাশি সত্যকাম কে ছিলেন এই প্রশ্নটিও তৈরি করে রাখবে। চতুরাশ্রম তৈরি করে রাখবে। এছাড়াও আসতে পারে গোত্র আগে কাকে বলা হতো? এই প্রশ্ন থেকে আরেকটি বড় প্রশ্ন রয়েছে, আদি বৈদিক সমাজের নারী এবং পরবর্তী বৈদিক সমাজের নারীদের পার্থক্য দেখাও। বৈদিক সমাজে কোন খেলা ছিল খুব জনপ্রিয়? পাশা খেলা। বৈদিক সমাজের ধর্ম কেমন ছিল তা তোমরা একটু তৈরি করে রাখবে। বৈদিক যুগের শিক্ষা, এটিও তোমাদের আসতে পারে। বেদকে শ্রুতি বলা হয় কেন? এই প্রশ্নটি অবশ্যই তৈরি করে রাখবে। বৈদিক যুগে উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু তার শিষ্যকে গ্রহণ করতেন এবং সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। একলব্য কে ছিলেন? তোমরা অবশ্যই তৈরি করে রাখবে। মেগালিথ কি, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং একটি মেগালিথ কেন্দ্র ইনামগাঁও সম্পর্কেও তোমরা অন্তত 4-5টি পয়েন্ট তৈরি করে রাখবে। এরপর দেখো পঞ্চম অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি তৈরি করবে সেগুলি হলো, জনপদ শব্দটি কোথা থেকে এসেছে? জন থেকে। ষোড়শ মহাজনপদ কাকে বলা হয়? দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি? অসমক। তোমাদের প্রশ্ন আসতে পারে গঙ্গা যমুনার উপত্যকাকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদগুলি গড়ে উঠেছিল কেন? 66 নম্বর পেজের প্রথমেই এই প্রশ্নের উত্তরটি রয়েছে। এরপর তোমরা অবশ্যই তৈরি করে রাখবে মগধ শেষ পর্যন্ত কেন সবথেকে বেশি শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল। দুটি গণরাজ্যের নাম লেখো, মল্ল এবং বজ্জী। বজ্জীদের রাজধানী কি? বৈশালী। লিচ্ছবি কাদের বলা হতো? বজ্জীদের উন্নতির 7টি নিয়ম কি কি? নব্যধর্ম আন্দোলন কাকে বলে? জৈন ধর্মের প্রধান প্রচারকদের কি বলা হতো? তীর্থঙ্কর। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। জৈন ধর্মের শেষ 2 জন তীর্থঙ্করের নাম কি কি? পার্শ্বনাথ এবং বর্ধমান মহাবীর। পার্শ্বনাথ কোন স্থানের রাজপুত্র ছিলেন? কাশীর। বর্ধমান মহাবীর কে ছিলেন? লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার। বর্ধমান মহাবীর কত বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান? কেবলিন কি? চারবাক এবং আজীবিক কাদের বলা হয়? চতুর্জাম ও মহাপঞ্চব্রত কাকে বলে? অঙ্গ কি? দ্বাদশ অঙ্গ কাকে বলা হয়? দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলে? সিদ্ধার্থের নাম কিভাবে বুদ্ধ হয়েছিল? বোধিবৃক্ষ কাকে বলে? ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? এরপর তৈরি করে রাখবে আর্য সত্য কি? অষ্টাঙ্গিক মার্গ কাকে বলা হয়? 72 নম্বর পেজের একদম শেষের দিকে দেখো যে ছকটি রয়েছে তোমাদের 4টি বৌদ্ধ সংগীতির, সেটি খুব ভালোভাবে তৈরি করে রাখবে। সংগীতিগুলি কোথায় হয়েছিল, কোন রাজার শাসনকালে হয়েছিল, কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেইগুলি থেকে নানা প্রশ্ন আসতে পারে। তোমরা টিকা হিসেবে ত্রিপিটক অবশ্যই তৈরি করে রাখবে। হীনযান ও মহাযান কাদের বলা হয়? বৌদ্ধদের ত্রিরত্ন কি কি? জৈনদের ত্রিরত্ন কি কি? বর্ধমান মহাবীর এবং গৌতম বুদ্ধের মধ্যে কয়েকটি মিল এবং অমিল তুলে ধরো। মধ্যিম প্রতিপদা বা মধ্যপন্থা কি? জাতকের গল্প এবং সেরিবান ও সেরিবা তোমরা একবার রিডিং পড়ে রাখবে।
এছাড়া তৈরি করে রাখবে মগধ এবং ব্রিজি এই দুটি মহাজনপদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। পরবর্তী ষষ্ঠ অধ্যায় থেকে দেখো ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। এটি কোথায় পাওয়া গিয়েছিল কিংবা এটি বর্তমানে কোথায় রাখা হয়েছে? অশোক স্তম্ভতে কয়টি সিংহের মূর্তি রয়েছে? এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলি আসতে পারে। সম্রাজ্ঞী কাকে বলা হয়? মগধ অঞ্চলকে ঘিরে ভারতের প্রথম যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তার নাম কি? মৌর্য সাম্রাজ্য। পুরু কে? আলেকজান্ডার এশিয়া হয়ে গ্রিসে ফেরবার পথে কোথায় মৃত্যু হয়েছিল তার? ব্যাবিলনে। শেষ নন্দ রাজার নাম কি? ধননন্দ। আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন? সেলিউকাস নিকেটর। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য কোনটি? মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রতে। অর্থশাস্ত্র কার লেখা? চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সম্রাট হন? তার ছেলে বিন্দুসার। বিন্দুসারের পুত্র কে ছিল? সম্রাট অশোক। কোন যুদ্ধের পর সম্রাট অশোকের মনের পরিবর্তন হয়েছিল? কলিঙ্গ যুদ্ধের পর। মৌর্য সম্রাটরা কোন উপাধি গ্রহণ করত? দেবানং প্রিয় বা দেবতাদের প্রিয়। প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেছিলেন? সম্রাট অশোক। অমাত্য কাদের বলা হতো কিংবা অমাত্যদের মধ্যে কয় রকম পদের ভাগ ছিল? কোন সম্রাটরা প্রথম গুপ্তচর নিয়োগ করেন? প্রশ্ন আসতে পারে গুপ্তচরদের কাজ ছিল কি কি? মৌর্যরা চাষিদের কাছ থেকে ফসলের কত ভাগ রাজস্ব হিসেবে নিত? অশোকের ধম্ম বলতে কি বোঝো? শেষ মৌর্য সম্রাটের নাম কি? বৃহদ্রথ। তাকে কে পরাজিত করেন? পুষ্যমিত্র শুঙ্গ। গঙ্গা হৃদয় টিকা হিসেবে তোমরা তৈরি করে রাখবে। কুষাণ কারা কিংবা কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? কুজুল কথফিসেস। ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন কে? কুজুল কথফিসেসের পুত্র ভীম কথফিসেস। কুষাণদের শ্রেষ্ঠ রাজা কে? কনিষ্ক। তিনি কত খ্রিস্টাব্দে শাসক হন? 78 খ্রিস্টাব্দে। এই 78 খ্রিস্টাব্দ থেকেই শকাব্দ গণনা শুরু হয়েছিল। কনিষ্কর রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার। কুষাণদের প্রধান শাসন কেন্দ্র কোথায় ছিল? ব্যাকট্রিয়া বা বাল্লিক দেশে। তোমরা তৈরি করে রাখবে কলিঙ্গরাজ খারবেল বা হাতিগুম্ফা শিলালেখ টিকা হিসেবে তৈরি করে রাখবে। সাতবাহন বংশের প্রথম শাসককে? গৌতমীপুত্রকে। মহাক্ষত্রপ উপাধি কে গ্রহণ করেছিলেন? রুদ্রদামন। কুষাণরা কোন দেশ থেকে আমাদের ভারতবর্ষে এসেছিল? চীন দেশ থেকে। দম অর্থ বা বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কে গ্রহণ করেছিলেন? দেবপুত্র শাহী উপাধি কে গ্রহণ করেছিলেন? কোন সম্রাটদের পেছনে একরকম জ্যোতির্বলয় দেখা যেত? নাসিক লেখ বলতে কি বোঝো? কুষাণরা দেবকুল প্রতিষ্ঠা করত কেন? কনিষ্কের মাথা ভাঙা মূর্তিটি কোথাকার দেবকুল থেকে খুঁজে পাওয়া গিয়েছিল? ক্ষত্রপ কাদের বলা হতো? কিংবা কোন শাসন ব্যবস্থায় বাবা ও ছেলে একসঙ্গে শাসন কার্য চালাতেন? কনিষ্কের মূর্তি তোমরা টিকা হিসেবে অবশ্যই তৈরি করে রাখবে। শ্রেষ্ঠ গুপ্ত সম্রাট কে ছিলেন? সমুদ্রগুপ্ত। সকারি কাকে বলা হয়? করত রাজ্য কাকে বলে? এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম কি? তার সঙ্গে কার বিবাহ হয়েছিল? গুপ্ত ও বাকাটক শাসনে কারা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ রাজকর্মচারী? অমাত্য বা সচিব। পট্ট বা আহার কাকে বলা হয়? রাজা হর্ষবর্ধনের কৃতিত্ব তোমরা একটু পড়ে রাখবে। তোমাদের প্রশ্ন আসতে পারে দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? আইহোল প্রশস্তি কে লিখেছেন? উত্তর একটাই, রবিকীর্তি। সকলোত্তর পথনাথ কিংবা শিলাদিত্য উপাধিকার? হর্ষবর্ধনের। হর্ষচরিত কে রচনা করেছেন? বাণভট্ট। সিইউকি গ্রন্থটি কার লেখা? চীনা বৌদ্ধ ভিক্ষু সুয়ান জাং এর। ভিডিওটি থেকে উপকৃত হলে তোমরা অবশ্যই একটি লাইক করে দেবে এবং কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।